আমি শুরু করি। নিশ্চয়ই দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী পলাতক যিনি আছেন তার দুটি ফোনালাপ ফাঁস হয়েছে, একটা তো একদমই কিছুক্ষণ আগেই ফাঁস হয়েছে। সেই ফোনালাপ গুলো নিয়ে একটু কথা বলতে চাইবো। ফোনালাপের কন্টেন্টে যাবার আগে শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে তিনি পলাতক আছেন ভারতে, কথা যাদের সাথে বলছেন দুজনই প্রবাসী, একজন যুক্তরাষ্ট্র প্রবাসী, একজন জানা যাচ্ছে বেলজিয়াম প্রবাসী। তাহলে ফোনালাপটা ফাঁস করছে কে, আর এই ফোনালাপ গুলো ফাঁস করার উদ্দেশ্য কি? মাসুদ কামাল। এটা ফাঁস যারা এটা ফোনালাপটা করেছেন ওনারাই যে করেন নাই এটা আপনি মানে গ্যারান্টি দিতে পারেন। এই ফোনাল আপনি একটা কথা ভাবেন, যে কোনো যখন কোনো একটা ঘটনা ঘটে না, আমাদের প্রথমেই ভাবতে হবে এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারি লাভটা কার হচ্ছে। এই যে ফোনালাপটা লাভ হচ্ছে কার? লাভ হচ্ছে আওয়ামী লীগ যারা করেন তাদের মধ্যে এক ধরনের আপনার এটা আর্টিফিশিয়াল হতে পারে, আবার জেনুইন হতে পারে, এক ধরনের মনোবল বৃদ্ধির জন্য কিন্তু একটা চেষ্টা এখানে আছে। উনি যেন বলতে চাইলেন যে আমি আছি তোমাদের আশেপাশে। এই বলাটা আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর মধ্যে কিন্তু এক ধরনের মানে আপনার উৎসাহ জন্ম দিবে। কাজে আমি মনে করি ওনার দিক থেকেও ফাঁস হতে পারে, অথবা যিনি এটা ফোন আলাপের অপর প্রান্তে ছিলেন জনৈক তানভীর নাম মনে হলো যেটা, উনিও করতে পারেন, অথবা এই দুজনের কাছাকাছি কেউ থাকেন এমন কেউ ফাঁস করতে পারে। তবে যেটাই হোক, এটা যে ওনার কণ্ঠস্বর এবং এটা যে ওনাদের ফোন আলাপ, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই। জি মাসুদ কামাল, এবার একটু কন্টেন্টের বিষয়ে আসি। যে ফোনালাপে যে সম্প্রতি বা লেটেস্ট যে ফোনালাপটি, সেখানে তিনি বলছেন যে তিনি এখনো কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার। তিনি বলছেন আমি তো পদত্যাগ করিনি, মানুষ খুন করে একটা সিচুয়েশন তৈরি করে ক্ষমতা দখল করেছেন ডক্টর ইউনূস, তিনি তেমনটি বলছেন। এই বিষয়ে আপনার একটা ছোট্ট মন্তব্য। ছোট্ট মন্তব্য হলো যে উনি যে বলেছেন উনি সাংবিধানিক ভাবে এখনো প্রধানমন্ত্রী, এই কথা শতভাগ সত্য। উনি আসলে সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী, কারণ আমাদের সংবিধানে উনি যেভাবে চলে গেছেন অথবা যেভাবে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছেন এটা সংবিধান সম্মত না। বাট প্রবলেমটা হলো কি, এই সংবিধানটা কার তৈরি করা? উনি তো উনার মতো করেই সংবিধান বানিয়েছেন। উনি এমন ভাবে একটা সংবিধান বানিয়েছেন, উনি বানিয়েছেন উনি এমন ভাবে একটা সংবিধান বানিয়েছেন যে সংবিধানে উনাকে সরানোর কোনো পদ্ধতি রাখা হয় নাই, কোনো পদ্ধতি রাখা হয় নাই। ইলেকশনে ভোট হবে, উনি ভোট করবেন না, উনি গাড়ি চলে আসবেন, উনি থাকবেন, ওনাকে কেউ সরাতে পারবে না। আচ্ছা একটা কথা বলেন আপনি, এই যে আন্দোলনটা হয়েছে, ছাত্ররা যে আন্দোলন করেছে, গণভবনে ঢুকে পড়েছে, উনি যে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন, এই কোন একটা ঘটনা কি সংবিধান সম্মত? কোন একটা ঘটনার সংবিধান সম্মত না। ছাত্রদের আন্দোলনটাও সংবিধান সম্মত না, ওনার পালিয়ে যাওয়াটাও সংবিধান সম্মত না। উনি যদি সংবিধান সম্মত ভাবে প্রধানমন্ত্রী হয়ে থাকেন, যেটা ওনার সংবিধানে লেখা আছে, তো উনি একটা 2 হাতে 2টা সংবিধান নিয়ে দেশে চলে আসতে পারেন। এসে বলুন দেখেন এই যে আমাদের সংবিধান আছে, এই সংবিধান অনুযায়ী আমি প্রধানমন্ত্রী, অতএব গণভবন আবার সাজায় দেন, আমি এখানে বসে বসে পাঙ্গাস মাছ খাই, বললেই পারেন। ভাই বলেন না কেন? দূরে বসে আছেন কেন? কাজে এগুলো কি শুনেন বইয়ে কি লেখা আছে আর বাস্তবতায় কি ঘটছে, এটা কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। এখন উনি যদি বাস্তবতা না বুঝে ঝাঁপিয়ে পড়েন, পড়তেই পারেন, আত্মহত্যা করার প্রবণতা সবার মধ্যে থাকতে পারে, আপনি কিছু বলতে পারবেন না। মাসুদ কামাল, আপনি বলছেন দূরে বসে আছেন কেন? তিনি অবশ্য বলছেন তিনি দেশের খুব কাছাকাছি আছেন, চট করে যেন যে কোনো সময় ঢুকে পড়তে পারেন। আসলে এই বাস্তবতা বা এই পরিস্থিতি কতটা আছে চট করে ঢুকে পড়ার এবং সম্ভাবনা আছে কিনা? এটা আমি একটা কথা বলছি, এটা হলো জানেন কি, ওই ছেলে ঘোরানোর কথা। আচ্ছা সীমান্তের কাছাকাছি আছেন, চট করে ঢুকবেন কি হবে? উনি কি রিক্সা করে আসবেন নাকি বাসে করে আসবেন? আসবেন কি সীমান্তটা পার হয়ে ঢুকবেন কিভাবে? কাছাকাছি থাকাটা কি ভাই? আজকালকার যুগে কাছাকাছি কোনটা দূরে কোনটা? আপনার যদি দিল্লিতে থাকেন, দিল্লির থেকে আপনার আসতে যান 2 ঘন্টা লাগবে, তো এটা কাছাকাছিটা কি? ওনাকে কাছে বেনাপোলে বসে থাকতে হবে যে বেনাপোল থেকে হাইটে চলে আসলেন? এগুলো হলো ছেলে ঘোরানোর কথা। মানে উনি ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়া থেকে উনি যে ইন্ডিয়া আছেন এটা তো সবাই জানে, এটা তো বলার কিছু নাই। এগুলো হলো ছেলে ঘোরানোর কথা। তো উনি ওনার এই যারা ওনাকে আপা আপা বলতে আমি দেখলাম তো যে কে যেন ফান করে বলতেছিল যে এটা কি ওনারই কণ্ঠ নাকি এআই এর মাধ্যমে তৈরি করা। আবার উনি উত্তর দিচ্ছেন না, এটা এআই এর পক্ষে সম্ভব না। সম্ভব না এই কারণে যে 7 মিনিটের কথায় 252 বার আপা বলা, এটা এআই এর ফর্মুলা চলবে না, এআই এর মেমোরি যেটা নিবে না। কাজে যদি ওভাবে ধরেন ছেলে বলার কথায়
তো এটা আসলে কথার কথা, এগুলো মানুষের মধ্যে কিছুটা কৌতুক উৎপাদন করবে, এটুকুই আর কি, আর কিছু। আপনি বলছেন কৌতুক উৎপাদন করবে, আপনি বলছেন একটু আগে আত্মহত্যা প্রবণতা, কিন্তু যেই কথাগুলো যে 252 বার আপা আপা বলা, বা তাকে যে দুজন ব্যক্তি কথা বলছেন তার সাথে দুজনেই একরকম তোষামতি এখনো করে যাচ্ছেন, বলছেন আপনার কোনো বিকল্প নেই, আপনি দেশকে যেই জায়গায় নিয়ে গেছেন এখন কোথায়, এই ধরনের কথাবার্তা ফোনের অপর পাশের ব্যক্তি বলছেন। মানে এখনো কি তোষামতি, আত্মসমালোচনা, বা মানে এত কিছু ঘটবার পরেও আত্ম উপলব্ধির বিষয়টা কি আসলে একদমই আসছে না, নাকি এটাও আসলে ছেলে ভোলানোর উদ্দেশ্যে হচ্ছে বলে আপনি মনে করেন? দেখেন, আমি একটা জিনিস আপনাকে বলি, এটা খুবই একটা মর্মান্তিক বাস্তবতা। সেই মর্মান্তিক বাস্তবতাটা হলো বাংলাদেশটা না ভার্চুয়ালি এখন, মানে ভার্চুয়ালি না, প্র্যাকটিক্যালি এখন দুটা ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ আওয়ামী লীগ, এক ভাগ বিএনপি, মাঝখানে খুচরা মুচরা কিছু আছে। এবং এদের দুই দলের মধ্যে পরস্পরকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা রাজনীতি বিরাজ করছে। আওয়ামী লীগ যতদিন ছিল, আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে একদম নিশ্চিহ্ন করে দেবে, ভ্যানিশ করে দিবে। এবং এই প্রবণতাটা বিএনপির মধ্যে কিন্তু আছে। আপনি দেখবেন প্রত্যেকটাতে মামলা হচ্ছে, এখন একটা করে খুনের মামলা হচ্ছে, 252 জন 53 জন লোক মামলা আসামি, এবং সবাই তারা আওয়ামী লীগের লোকজন। কিন্তু কি কারণ? যে তাদেরকে তারা দৌড়ের উপর রাখবে, মানে একটা প্রতিহিংসার রাজনীতি চলছে। কাজে এটা যখন চলে না, তখন হয় কি যে একজন লোক, একটা মহলে যারা ক্ষমতায় থাকে তারা যেমন ওদেরকে আসতে দিতে চায় না, আবার যারা ক্ষমতার বাইরে থাকে তারাও মনে মনে ভাবে আমি একবার ক্ষমতায় যেয়ে নেই, তোমাকে দেখাই দিব। এবং যে কারণে হয় কি, যে ক্ষমতার বাইরে থাকে সেও তার যে প্রভু, সে প্রভুর বাইরে আর চিন্তা করতে পারে না। তার তখন একটাই উপায় থাকে যে একদিন আমরাও ক্ষমতায় যাব, সেদিন তোমাকে দেখাবো। এখন এই যে লোকগুলি তানভি যে লোকগুলির কথা বলছি আমরা, এরা কিন্তু এখন আজকে থেকে 10 বছর পরের জন্য একটা ইনভেস্ট করতেছে। তারা বলার চেষ্টা করতেছে এই দিন না, আরেকদিন আমরা আসবো, তখন আমি এদেরকে আমাকে গুরুত্ব দেওয়া হয়, এই জন্য আমি আপার নিকটবর্তী হওয়ার চেষ্টা করছি। ভাই, ও তো দেশে নাই, ও তো কোনো বিপদে নাই, কিন্তু ও তো আমেরিকায় বসে আছে। আমেরিকায় বসে কেবল এই যে 8 মিনিট 20 মিনিট সময় সে ইনভেস্ট করছে। এই ইনভেস্টে সে মোটামুটি একটা অভিনয় করে কান্নাকাটি করে, আর চোখের পানি পড়ছে কিনা এটা আপনার টেলিফোনে দেখবেন না, সে হয়তো কান্নার অভিনয় করে সেটা আপার কাছাকাছি চলে গেল, আপার গুডবুকে তার নামটা লেখা হয়ে গেল। যদি কোনোদিন আপা অথবা আপার উত্তরসূরি কেউ আসে, তখন সে ফোন রেকর্ডটা শুনে বলবে, দেখেন আমি কিন্তু আপনার বিপদের সময় ছিলাম। এইগুলো হলো একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। এগুলোর মধ্যে আসলে এক ধরনের মোসাহিবি আছে, এবং দেশটাকে আরো দীর্ঘ সময়ের জন্য দ্বিধা বিভক্ত করে রাখার জন্য এক ধরনের প্রবণতা আছে। মাসুদ কামাল, আপনি বলছেন যে তোষামোদী এটা একটা অভিনয়, কিন্তু তারা আবার বলছেন যে তারা বিভিন্ন আন্তর্জাতিক মহল, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা আসলে এই বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন, বা পৌঁছে দেবার জন্য শেখ হাসিনা তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আসলে কি এই বার্তাগুলো পৌঁছাচ্ছে না? এগুলো কি শুধুই অভিনয়? আর আসলে যদি পৌঁছায়, বা যেভাবে কথা হচ্ছে সেটা যদি সেরকমটাই হয়, তাহলে আন্তর্জাতিক মহলে আসলে কেমন বার্তা যাচ্ছে? আন্তর্জাতিক মহলে এই তানভীর নামে যে ভদ্রলোক, আমি জানি না সে কে, ওনার কথা শুনে আমার মনে হয় নাই যে আন্তর্জাতিক মহলে এই বার্তাগুলি পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা এই ভদ্রলোকের আছে। এটা আমার কাছে মনে হয় নাই। তারপরে যদি উনি পৌঁছাতেই পারে, এটা পৌঁছানোর জন্য তানভীরকে দরকার নাই। এগুলি টেলিফোন কল যখন ফোন নাম্বার যখন ফাঁস হয়ে যায়, এটাই বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু চলে যায়। ওদেরও তো লোক আছে এই দেশে, ওই দেশে, সব দেশে আছে, তারা এগুলো অবশ্যই তাদের বিবেচনায় নেয়। নেওয়ার পর কিন্তু একটা জিনিস হলো কি, তারা শেখ হাসিনা কি বললেন, অথবা তানভীর কতটুকু কাঁদলেন, অথবা কতটা গলার স্বর কাঁপিয়ে কাঁপিয়ে কথা বললেন, কেবল এইটুকুই বিবেচনায় নেয়। আর নাকি 16 বছর আওয়ামী লীগে, এখানে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে কি কর্মকাণ্ড করেছেন, ওই সময় এই ওয়েস্টার্ন আপনার কমিউনিটির কোন কোন বক্তব্যকে উনি কিভাবে প্রত্যাখ্যান করেছেন, সেগুলিও তারা বিবেচনায় নেয়। সব মিলিয়েই তারা সিদ্ধান্ত নেয়। তারা তো আমাদের মতো এতটা আবেগপ্রবণ জাতীয় না, এতটা আবেগপ্রবণ পলিটিক্যাল কর্মী না। আওয়ামী লীগের প্রতি এত তাদের আবেগ আছে অথবা বিএনপির প্রতি আছে, এটা আমি মনে করি না। তারা সবগুলি লজিক্যালি বিশ্লেষণ করে, এবং সেই লজিকে কি হবে আমি জানি না। ফোনালাপ দুটিতেই আমরা দেখছি যে শেখ হাসিনা বলছেন ডক্টর ইউনূস কিভাবে দুর্নীতিগ্রস্ত, কিভাবে তিনি মামলা থেকে মানে নিজেকে মুক্ত করে নিলেন, এবং 26,000 কোটি টাকা বিদেশে পাচার করার কথা দুটি ফোনালাপেই বলছেন তিনি। এটির বিষয়ে আপনি কি জানেন? আমি বলি আপনাকে, এটাও কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের একটা নেচার আছে। আপনি রাস্তায় হাঁটতে যাবেন, হাঁটতে যেয়ে আপনি যদি হোঁচট খেয়ে পড়ে যান,
আপনি কিন্তু হাজার লোকের ভুল ধরবেন, বলবেন যে রাস্তাটা উঁচু ছিল, ওখানে একটা ইট ছিল, ইটে পা লেগে পড়ে গেছি, অথবা আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলাম বলে আমি পড়ে গেছি, মানে দোষটা তোমার। আরে ভাই, আমি যে হাঁটতে না পড়ে পড়ে গেলাম, আমার যে কিছু দোষ থাকতে পারে এটা কিন্তু তারা ভাবতে চায় না। এখন উনি ক্ষমতাচ্যুত হয়েছেন, উনি নানা ভাবে ব্যাখ্যা করতেছেন কেন এটা 6 তারিখ থেকে 5 তারিখে এগিয়ে আনা হলো। 6 তারিখে একটা রায় হওয়ার কথা ছিল, সেই রায় হলে এগুলো দোষাব্যস্ত হতো, হলে কি হতো, হলে কি হতোটা কি, এই যে এগুলি বলে, এগুলো কি আমরা অন্যদেরকে যেহেতু উনি জানেন, আমার এই জন্য প্রথমে আমি বললাম না এটা হয়তো উনি ছড়িয়েছেন, এই কারণে যে কথাগুলি উনি গত 15 বছর বলে গেছেন ইউনূস সাহেবের বিরুদ্ধে, উনি সেই কথাগুলি কিন্তু আবার রিপিট করছেন। নাথিং নিউ, কোনো কিছু এখানে পাবেন না নতুন কিছু। আর এই অভিযোগগুলো আগেও বলেছেন, এগুলি সবচেয়ে একতরফা অভিযোগ। উনি বাস্তেন, ইউনূস সাহেব তো বলেছিলেন ওনাকে, আমার সাথে আমরা বসেন আলাপ করি, আলাপ করেন, বসেন, অথবা বসাবসির দরকার নেই। ইউনূস সাহেব তো মানুষ, ভুল হতেও পারে, কোনো সমস্যা নাই, কিন্তু উনি কিন্তু এই গণ অভ্যুত্থানের পেছনে উনি কিন্তু ইউনূস সাহেবকে দায়ী করেছেন। এইটা করার মাধ্যমে ইউনূস সাহেবের প্রতি ওনার ক্ষোভ উনি কতটুকু প্রমাণ করতে পেরেছেন আমি জানি না, এটা গ্রহণযোগ্য হয়েছে কিনা তাও আমি জানি না, কিন্তু পাশাপাশি উনি যে কাজটা করেছেন সেটা হলো এই গণ অভ্যুত্থানের সঙ্গে যত লোক জড়িত ছিল, যত সাধারণ মানুষ জড়িত ছিল, উনি তাদের সকলের ক্ষমতাকে অপমান করেছেন। এখানে ইউনূস সাহেবটা কিছু না, আরে ভাই, এদেশের মানুষ তাকে সরিয়েছে, উনি যত মানুষের মনে ক্ষোভ ঢুকিয়েছেন, মানুষ তাকে কি পরিমাণ তার উপর ক্ষুব্ধ ছিল, তাকে কি পরিমাণ ঘৃণা করত, তার প্রকাশ ঘটেছে। গণভবনে যা মানুষ হাল করেছে সেটা দেখে ওনার বোঝা উচিত ছিল। এই জিনিসটা উনি উপলব্ধি করতে চাচ্ছেন না, অথবা না করার ভান করছেন তার কর্মীদেরকে উদ্দীপিত করার জন্য। আসলে এখানে বারবার উনি ইউনূস সাহেবকে আনতেছেন এই কারণে যে উনি বোঝাতে চাচ্ছেন যে ইউনূস সাহেব মানে আমেরিকা, আমেরিকা আমাকে সরিয়েছে। আমেরিকার কোনো হাত ছিল না আমি তা বলছি না, কিন্তু থাকতেও পারে। ইউনূস সাহেবের কোনো হাত ছিল না আমি তাও বলছি না, থাকতেও পারে। কিন্তু এই যে লোকগুলো মাঠে নামলো, রাস্তায় নামলো, ইউনূস সাহেবকে তার বাড়ি বাড়ি যে সবাই পা ধরেছিল, সবাইকে বলছে ভাই আপনারা নামেন, নামে নাই তো, তারা নামছে কেন? শুনেন, আন্দোলন আমি একটা এটা বলে শেষ করি, আন্দোলন কিন্তু 36 দিনের আন্দোলন না, এই জিনিসটা মাথায় রাখবেন। 36 দিনে আমি বলি আপনাকে, ধরেন আপনি অনেকগুলি কাঠ একসঙ্গে আনলেন আর কাঠের মধ্যে আগুন ধরে দিলেন, এই কাঠগুলো আগুন জ্বলার জন্য এই কাঠগুলো গাছ থেকে কাটতে হয়েছে, কাঠগুলো শুকাতে হয়েছে, আগুন জ্বালার উপযুক্ত করতে হয়েছে, তারপর আপনি দেড়শালার কাঠি জ্বালিয়েছেন। স্পার্ক আর আগুন কিন্তু এক জিনিস না, স্পার্ক আগুনটাকে জ্বালায়, কিন্তু জ্বালানোর আগে সেই জ্বালার যেগুলি জ্বলবে তারও কিন্তু জ্বলার মতো উপযোগী হতে হয়। 16 বছর ধরে সেগুলো কিন্তু জড়ো হয়েছে, মানুষের মনে ক্ষোভ জমেছে, মানুষের মনে ক্রোধ জমেছে, সেগুলোর মধ্যে 36 দিনের মধ্যে কেবল একটা স্পার্ক ছিল, এটা দিস ওয়াজ দ্য স্পার্ক, আর কিছু না। কিন্তু কাজে এই সময় সব ঘটে গেছে তা না, এই ঘটনার পেছনে মূল দায়িত্ব হলো শেখ হাসিনা। উনি এই দেশের মানুষকে ঘৃণা করতেন, এই দেশের মানুষকে উনি অবহেলা করতেন, অপমান করতেন। সে অপমানে বলবে যে অপমানটা কিভাবে, একটা মানুষের সবচেয়ে বড় অপমানটা কি জানেন? তাকে কথা বলতে না দেওয়া। আর সরকারের সঙ্গে মানুষের কথাটা হয় কখন? ভোটের সময়। আপনি ইলেকশন করতে হলে আমি আপনাকে ভোট দেবো কি দেবো না, এটা হলো আমার কথা আপনার সঙ্গে। আপনি আমার ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন, আমি ভোট দিতে পারতাম না, আপনি এভাবে পুরো জাতিকে অপমান করেছেন। সেই অপমানিত জাতি ক্ষোভে ক্রোধে আপনার বিরুদ্ধে উত্তপ্ত ছিল, তার একটা স্পার্কের দরকার ছিল। সেই স্ফুলিঙ্গটা এই 36 দিনে তৈরি হয়েছে, এবং উনি পুরে এই তাপ সহ্য করতে না পারে পালিয়ে গেছেন লেজ গুটিয়ে। এটাই বাস্তবতা। জনাব মাসুদ কামাল, যদিও আমরা দেখেছি এই আন্দোলনে, এই 36 দিনের আন্দোলনে আমরা দেখেছি যে শত শত বা হাজারো মানুষ মারা গেছেন, আবু সাইদকে কিভাবে গুলি করে মারা হয়েছে, পুলিশ কিভাবে গুলি করে মেরেছে দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রিপোর্ট করছেন একটাকে গুলি করে একটাই মরে বাকিটি থাকে, এইরকম বক্তব্য শুনেছি। কিভাবে পুলিশ লাশের স্তূপ করছে বা পুলিশের গাড়ি থেকে লাশ পড়ছে সেটা দেখেছি, মানে এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি। কিন্তু শেখ হাসিনাই ফোনালাপে বলছেন তিনি এই হত্যার দায় অস্বীকার করছেন, এবং তিনি বলছেন পুলিশের গুলিতে না, মবের ভেতর থেকে গুলি করা হয়েছে। ব্রিগেডিয়ার শাখাওয়াতকে উদ্ধৃত করে তিনি বলছেন 7.62 রাইফেলের গুলিতে অনেকের মৃত্যু হয়েছে, এগুলোর কোনো তদন্ত হয়নি, একটা মন্তব্য। আমি ছোট করে বলি আপনাকে, ওনার বক্তব্য যে সঠিক না, এটা তো পুলিশ অফিসারের যে ভিডিও আমরা দেখেছি, পুলিশ অফিসার নিজে বলতেছে একটারে মারি আরেকটা যায় না, তাহলে পুলিশের গুলিতে মরল না কেমন? পুলিশ নিজে বলতেছে যে আমরা গুলি করি, মরে একটা পরে আরেকটা দাঁড়ায় যায়,
তাহলে ওনার কথাটা এখানে গেল 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে পুলিশের কাছে সরবরাহকৃত গুলির বাইরেও অন্য গুলিও হয়েছে, এটা সত্য কিন্তু। সেটা আমি যদি বলি এটা ছাত্রলীগ, যুবলীগ এবং ওনার যারা পোষা মাস্তান ছিল তাদের গুলিতে হয়েছে, ওটা উনি কিভাবে খণ্ডন করবেন? উনি বলতেছেন বোরখা পরে নাকি লোকজন আসছে। আচ্ছা ভাই, এই মবের মতো তো সাধারণ মানুষ ছিল, সাধারণ মানুষকে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্ল্যান করে নিয়ে গেছে। এটা হয়? এই টোটাল জিনিসটা গুলি করেছে পুলিশ, এবং দ্বিতীয়ত গুলি যারা করেছে সেটা ছাত্রলীগের হতে পারে, যুবলীগের হতে পারে, স্বেচ্ছাসেবক লীগের হতে পারে, অথবা কোনো লীগের না, অন্য কোনো জায়গারও হতে পারে কিন্তু যারা এই গুলিটা করেছে তারা আসলে সরকারের হয়েই গুলি করেছে, সরকারের পক্ষ নিয়েই গুলি করেছে। এবং আমি মনে করি সরকার এ ব্যাপারে ভেরি মাচ ইনফর্ম, তারা জানতো কারা গুলি করছে। এখন উনি এটাকে দায় অন্যদিকে চাপানোর চেষ্টা করছেন।